এই যে একটা অপ্রস্তুত অবস্থা উনি বলছিলেন, অপ্রস্তুত অবস্থায়, প্রস্তুতিহীন অবস্থায় 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়েছিল। তারপরে যে সমস্যা, এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7টি কলেজে বিচ্ছেদ হলো, এটাও কি একটি অপ্রস্তুত অবস্থায় হয়ে গেল কিনা? এটা যে সমস্যা, সামনে তো একটা সমস্যা, নানা ধরনের সমস্যা, নানা প্রশ্ন আসছে। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি আছেন তাকে এবং দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এতক্ষণ ওনার বক্তব্য শুনছিলাম এবং আপনার প্রশ্ন এবং আপনি শুরুর দিকে যে বক্তব্যগুলো রেখেছেন সবগুলোই আমি শুনেছি। গতকাল যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটি আপনি বলেছেন যে একটা অপ্রস্তুত অবস্থার মধ্য দিয়ে এই সিদ্ধান্তটি এসেছে। আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এই 7 কলেজের যে অন্তর্ভুক্তি, সেটাও কিন্তু একটা অপ্রস্তুত অবস্থার মধ্যে। তবে দুইটার মধ্যে কিন্তু একটু গুণগত পার্থক্য আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যখন 2017 সালে ফেব্রুয়ারি মাসে এই 7 কলেজ অন্তর্ভুক্ত হয়েছিল, তখন কিন্তু এই 7 কলেজকে অন্তর্ভুক্তি বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই 7 কলেজের বিযুক্তি, এটা কারো কিন্তু দাবি ছিল না, না শিক্ষকদের, না ছাত্রদের, না কারো ছিল না। একটু আগে উনি বলেছেন, আমি বলবো যে একেবারেই স্পষ্ট করে আমি বলবো যে তৎকালীন যে প্রধানমন্ত্রী যিনি ক্ষমতাচ্যুত হয়েছেন একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তার একটা ডিজায়ার এবং সেই ডিজায়ার বাস্তবায়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যিনি উপাচার্য ছিলেন অধ্যাপক আরিফিন সিদ্দিক, তিনি এটা বাস্তবায়ন করেছেন। এবং এই বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়াগুলো অনুসরণ করার দরকার ছিল, যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার দরকার ছিল, যে বডিতে সিদ্ধান্ত হয়েছিল, কোনো প্রক্রিয়াই কিন্তু অনুসরণ করা হয়নি। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের অন্তর্ভুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের ইচ্ছারও প্রতিফলন ছিল না। বরং এটি যখন করা হয়েছিল, প্রথম থেকে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, শিক্ষার্থীরা এই 7 কলেজের অন্তর্ভুক্তির বিরুদ্ধে আমরা কিন্তু দাঁড়িয়েছি, আমরা কথা বলেছি এবং ক্রমাগতভাবে এই কথা আন্দোলন ছাত্ররা করেছে। এবং তৎকালীন সময়ে যে নিষিদ্ধ ছাত্র সংগঠন এই আন্দোলন প্রশমনের জন্য তারা কিন্তু পেশি শক্তিও প্রয়োগ করেছে শিক্ষার্থীদের উপরে, এগুলো আপনারা সকলেই জানেন। আর এইবার যে তাদেরকে বিযুক্ত করা হয়েছে, সেই বিযুক্তিটা আপনি দেখেন যে করা হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইচ্ছায় না, তাদের দাবি এবং তাদের প্রত্যাশা অনুযায়ী। অর্থাৎ 7 কলেজের যে সমস্ত শিক্ষার্থীরা আছেন তারা দাবি করেছেন। এবং আপনাকে এটুকু আমি আরেকটু ইনফরমেশন দিতে চাই যে ইতিমধ্যেই আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি যেহেতু দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যুক্ত ছিলাম না, আমি আগের কথা বলতে পারবো না, যে এই জুলাই বিপ্লবের পর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনের সাথে যুক্ত হয়ে কাজ করার সুবাদে দেখেছি যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক, সেটাকে স্বাভাবিকীকরণের জন্য আমাদের বিশ্ববিদ্যালয় থেকে নানামুখী পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছিল। তারপরেও যেহেতু 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে থাকতে চায় না, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও 7 কলেজকে আবার কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে রাখতে চায় না, এরকম একটা বাস্তবতায় বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে 2025-26 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর নতুন করে 7 কলেজের কোনো শিক্ষার্থীকে ভর্তি নিবে না। যারা চলমান শিক্ষা কার্যক্রম যাদের আছে তাদের এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ করবে। কিন্তু আপনি যেটা বলেছেন যে গত 3 দিন আগে যে একটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত যে ঘটনাটি ঘটলো এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে আপনার যে উত্তেজনাকর পরিস্থিতি এবং একটা মারমুখী অবস্থান, সব কিছু মিলিয়ে যে উদ্ভূত পরিস্থিতিটা তৈরি হয়েছিল, সেই রাতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করেছেন, আমরা যারা ছিলাম, তারা দেখেছি পরিস্থিতির ভয়াবহতাটা কতটুকু। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং এই রকম একটা পরিস্থিতিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যদি সেটি তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্তটি না আসতো, তাহলে হয়তো এটি আরও অন্যদিকে মোড় নিতে পারত এবং সুযোগ সন্ধানীরা এটাকে নিয়ে কাজ করতে হতো। আমি এই প্রসঙ্গত বলি যে এই যে উদ্ভূত পরিস্থিতির মধ্যে হঠাৎ করে দেখলাম গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নামে, যে শিক্ষক সমিতি মেয়াদ উত্তীর্ণ এবং তাদের গণবিরোধী চরিত্রের জন্য ইতিমধ্যেই আমরা সেই শিক্ষক সমিতিকে প্রত্যাখ্যান করেছি, সেই শিক্ষক সমিতি উপাচার্যের কাছে একটা স্মারকলিপি দিয়ে তারা আবার বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের সাথে যে বৈঠকটি আমরা করলাম, সেই বৈঠকের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেটা 25-26 শিক্ষাবর্ষের সাথে করতাম, সেটা 1 বছর এগিয়ে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে এবছর থেকে আমরা এটি নিব না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে দায়িত্বশীলতারও পরিচয় দিয়েছে। যে সমস্ত শিক্ষার্থী আমাদের চলমান শিক্ষা কার্যক্রমের মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির, আমরা বলেছি যে তারা যদি আমাদের সাথে কাজ করতে চায় তাহলে তাদের শিক্ষা কার্যক্রম যেন
কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমরা সেটি সমাপ্ত করব। আরেকটা জিনিস হলো যে একটু আগে এডমিশনের, এটা কিন্তু একটা বড় সংকট, যেটি আমাদের মাননীয় উপাচার্য বলেছেন, সেটি ইচ্ছা করলেই হবে না। কারণ আমরা যে কোনো প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষাটা নিয়ে দিতে পারবে, কিন্তু তাদের পরিচিতিটা কোথায় হবে, কাদের অধীনে তারা ভর্তি হবে, সেই মীমাংসা আগে হইতে হবে। এবং আপনি দেখেন এই যে যারা 7 কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছেন, যে শিক্ষার্থীরা এই ভর্তির জন্য 24-25-এর জন্য এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, তারা এটা এই কোনোভাবেই এর সাথে যুক্ত না, কিন্তু তারা কিন্তু একটা মানে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম 2024-25 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি আমার জানা মতে প্রায় 25 থেকে 30 হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করেছেন, এবং আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া মানে আমাদের শেষ তারিখ হচ্ছে 12ই। এর মধ্যে লক্ষাধিক শিক্ষার্থী সেখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করত। এখন এই যে অবস্থাটার মধ্যে গতকাল সিদ্ধান্তটা আমাদের নিতে হলো, এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছে তাদের কি হবে, আবার সামনে যেটি হবে, আমার আগামীকাল আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে একটা 7 কলেজ বিষয়ক আমাদের আরেকটা সভা, জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেখানে হয়তো আমরা সিদ্ধান্ত এরকম আসতে পারে যে আমরা যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছি যে 24-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ভর্তি করবে না, উচ্চ শিক্ষা মন্ত্রণালয় গঠিত যে কমিটি আছে সেই কমিটির কাছে আমরা তাদেরকে রেফার করব, এবং সেই কমিটি সিদ্ধান্ত নিবে যে তাদের কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমটা অব্যাহত থাকবে। যারা আবেদন করেছে আমাদের হয়তো এই ধরনের প্রস্তাবনা আসতে পারে যে তাদের বিষয়টি ওই কমিটিতে রেফার করে দেওয়া হবে, এবং আবেদন যারা করেছে তাদের তথ্য, তাদের অর্থ সবকিছু সেখানে ট্রান্সফার হয়ে যেতে পারে। তবে সংকটটা যেটা হলো যে পরীক্ষাটা গ্রহণ না, তো তাদের কোন পরিচয়ে পরীক্ষা গ্রহণ হবে। আজকে দেখেন ছাত্ররা আজকে বলেছেন, উনি বলেছেন একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকেও কিন্তু যৌক্তিক অবস্থান হইতে হবে। 15 দিনের মধ্যে একটা প্রক্লিমেশনের মাধ্যমে একটা বিশ্ববিদ্যালয় হয়ে যায়। বাংলাদেশে সরকার ইতিমধ্যেই গত পতিত সরকার তারা 61টি পাবলিক মানে নতুন নতুন বিশ্ববিদ্যালয় মিলিয়ে সব মিলিয়ে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আছে এখন 61টি, কিন্তু গত কয়েক বছরেও 6টি বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারে নাই। ফলে আপনি একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পর তার অবকাঠামো, তার যে গঠন প্রক্রিয়া, আইন, তার যে একটা আইন কাঠামো, এবং আজকে শিক্ষা উপদেষ্টা বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি করবে যে একটা সনদ দেওয়ার জন্য তার একটা আইনগত বৈধতা দরকার। সেই আইনগত বৈধতা যদি তার না থাকে, আপনি যদি এখন বুঝেন এই শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্বের কোথাও যে তারা করতে পারবে না, তাদের একটা বৈধতার প্রশ্ন আসবে। ফলে আজকে এই সংকট যেটা তৈরি করা হয়েছে, আমাদের শিক্ষার্থীরা বুঝে হোক না বুঝে হোক, আবেগে হোক আর এখন যেটাই হোক, যে জায়গায় নিয়েছে এটা আমরা বলবো যে আমাদের সকলেরই দায় আছে। 8 বছরে আমরা এটা মীমাংসা করতে পারিনি। কেন মীমাংসা করতে পারিনি? যে সরকার এটা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন সেই সরকার কোনোভাবেই চান নাই যে এটাকে আবার কোনো রকমের সংস্কার করা হোক। একটা নতুন ব্যবস্থায় আজকে সরকার উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি যে আমাদের আমি একজন শিক্ষক, উনি একজন শিক্ষক, এবং প্রত্যেক মানুষই চায় যে আমাদের এই শিক্ষার্থীরা যেন কোনো রকমের অনিশ্চয়তার মধ্যে না পড়ে।